ওকে চলো আজকের ক্লাস ইন্ডিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশন একটা বোধগম্য আলোচনা। অর্থাৎ আমরা আজকে কি পড়ব, ইন্ডিয়ান প্রেসিডেন্ট যিনি হন তার ইলেকশন প্রসেস, কিভাবে তার ইলেকশন হয়। ওকে, এখন ইন্ডিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় সব বইয়েতেই আছে, সমস্ত বইয়েতেই আছে, তারপরেও জিনিসটা আমরা বুঝতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয়ে থাকে যে জিনিসটা পড়ার পরে আমাদের মাথায় ঢোকে না। দুটো কারণ তার। এক নাম্বার হচ্ছে প্রথমত জিনিসটা কঠিন। প্রেসিডেন্টের ইলেকশনের বিষয়টা বোঝবার জন্যে আমাদের কাছে খুব স্পষ্ট এফপিটিপি বা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম এবং এসটিভি বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এফপিটিপি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের ভোট আর সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এসটিভি, এই দুটোর মধ্যে তফাৎ জানবার পরিষ্কার ধারণা থাকবার দরকার, যেটা আমাদের অধিকাংশ থাকে না। তার কারণ আমরা এই সিস্টেমটার সাথে ডাইরেক্টলি রিলেটেড নই, এই সিস্টেমটার সাথে ডাইরেক্টলি রিলেটেড। আর সেকেন্ড হচ্ছে যে রিলেটেড না হলেও যদি আমাদের সামনে একটা ভালো এক্সাম্পল থাকতো, মানে অর্থাৎ একটা এক্সাম্পল করে দেওয়া থাকতো, একটা ডায়লগ বক্সের মধ্যে একটা মডেল এক্সাম্পল থাকতো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। অধিকাংশ বইতেই বলা যায়, অন্তত আমি তো কোনো বই দেখিনি যেখানটা এরকম এক্সাম্পল আছে। সেই জন্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন পড়তে আমাদের অনেকেরই সমস্যা হয় বা পড়ে বুঝতে সমস্যা হয়। এখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আমরা পড়বো কেন, এই প্রশ্নটার আগে উত্তর খুঁজি পড়বার আগে পড়ব সেখানটাতেও মেনলি যে কারণটা কাজ করে সেটা হচ্ছে যে পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্টের ইলেকশন, এই অংশটা, ইলেকশন মেকানিজম, ইলেকশন প্রসিডিওর, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, এখান থেকে বোধমূলক অর্থাৎ ওটার ওপরে কী কী বা পড়বার পরে তোমার কী কী অনুভূতি হতে পারে বা কী কী অভিজ্ঞতা হলো তার উপর প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, অ্যানালাইটিক্যাল। এবং খুব ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের ইলেকশনের উপরে না প্রচুর ইন্টারভিউতে প্রশ্ন আসে, নট অনলি এনি সিভিল সার্ভিস, বি ডব্লিউবিসিএস অর ইউপিএসসি, সিভিল সার্ভিসের বাইরেও অন্যান্য পরীক্ষায়, মিসলেনিয়াসের ক্ষেত্রে, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে বা পুলিশের ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের ইলেকশন সম্বন্ধে জিজ্ঞাসা করে দেয় যে বলো দেখি প্রেসিডেন্টের ইলেকশন কেমন হয়, কী কায়দায় হয়, আমাকে বুঝিয়ে দাও, এইরকম প্রশ্ন। তো যতক্ষণ না তুমি জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো, বইয়ের ওপরে যেটা পড়লে সেটা একটা ভাষা আইডিয়া, হ্যাঁ এই কিন্তু অ্যাকচুয়ালি তুমি জিনিসটা ভিতর থেকে যদি না জানো তুমি বোঝাতে কী করে পারবে। তো আজকের এই ক্লাসে আমরা প্রেসিডেন্টের ইলেকশনটা পড়বো, ইন্ডিয়ান প্রেসিডেন্টের ইলেকশন কীরকমভাবে হয়, কীভাবে হয়, এবং অবশ্যই তার রিলেটেড আর্টিকেলগুলো নয়, অর্থাৎ আর্টিকেল 51, 52, 53, 71 এইসবগুলো নিয়ে কিছু আমরা বেশি ডিসকাশনে যাব না। হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট মেকানিজম অফ দ্য ইলেকটোরাল প্রসেস বা ইলেকটোরাল কলেজ যেটাকে বলা হয় প্রেসিডেন্টের ক্ষেত্রে, সেটা আমরা আজকে বুঝবো। ওকে চলো ক্লাসটা শুরু করে দিই। নাও প্রেসিডেন্টের ইলেকশন এই প্রসিডিওরটা দুটো স্টেপে ভাগ করা যায় বা দুটো ভাগে আমরা পড়ব। প্রথম ভাগটা হচ্ছে যে প্রেসিডেন্টের ইলেকশানে কারা পার্টিসিপেট করে, অর্থাৎ কারা প্রেসিডেন্টের ইলেকশানে রিলেটেড, কারা প্রেসিডেন্টকে নির্বাচিত করে, হু উইল ভোট ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট। ওকে, এটা ফার্স্ট পার্টে পড়ব। এবং কারা কারা করে না, করলে প্রতিটা ভোটের মান কত হয়, বইতে দেখবে যে টোটাল ভ্যালু অফ ভোট, একজনের ভোটের কতটা ভ্যালু, টোটাল কতগুলো ভ্যালু, টোটাল কতগুলো ভোট ইত্যাদি পড়বো ফার্স্ট পার্টে। অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা কি পড়বো, যে টোটাল যে ভোটটা প্রেসিডেন্টের ইলেকশনের জন্য জমা হলো, সব যে ভোটাভুটি দেওয়ার জন্যে চলে এলেন যারা ভোট দেবেন, সেই ভোটগুলো নিয়ে হয়টা কি, ভোটগুলো কেমনভাবে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন, অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় বাকিদের থেকে বার করে আনে প্রেসিডেন্ট হওয়ার জন্য। অর্থাৎ দ্যাট ইজ ইন সিম্পলার টার্ম কল্ড কাউন্টিং প্রসেস। কাউন্টিং প্রসেসটা কি, কীভাবে সেই ভোটগুলো গুনতি করা হয়। ওকে, আমরা এই দুটো ভাগে প্রেসিডেন্টের ইলেকশনটা পড়ব। চলো তাহলে ফার্স্ট পার্ট শুরু করি আমরা। ফার্স্ট পার্ট কি, ফার্স্ট পার্ট হচ্ছে যে প্রেসিডেন্টের ইলেকশানে কারা কারা ভোট দেবে এবং কতগুলো করে ভোট দেবেন। ওকে, সো কোশ্চেন ইজ দ্যাট who will vote and
হাউ মাচ বা মেনি যা খুশি ভোটস আর দেয়ার ফর ওয়ান পার্টি বা ওয়ান পার্সন। সো মুখে মুখেই বলি জিনিসটা শুরুর দিকে। ফার্স্ট হচ্ছে কি, যে প্রেসিডেন্টের ইলেকশনের জন্যে সাধারণত বা তারাই ভোট দেবেন যারা ইলেক্টেড মেম্বার, অর্থাৎ বি ইট স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ রাজ্যের যে আইনসভা, সেটা বাইক্যামেরাল হতে পারে বা ইউনিক্যামেরাল হতে পারে, অর্থাৎ সেটা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে বা এক কক্ষ বিশিষ্ট হতে পারে, যেমন আমাদের রাজ্য। অর্থাৎ সোজা কথায় রাজ্যের এমএলএরা, ওকে, এবং কেন্দ্রের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে অর্থাৎ পার্লামেন্ট, সেখানকার সদস্যরা, অর্থাৎ সোজা কথায় এমপিরা, বি ইট রাজ্যসভা অর লোকসভা, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার এমপিরা। তাহলে সাম আপ করলে কী হয়, প্রেসিডেন্টকে কারা ভোট দেবে? প্রেসিডেন্টকে তারা ভোট দেবেন যারা ইলেক্টেড মেম্বার। রাজ্যসভার ক্ষেত্রে এবং লোকসভার ক্ষেত্রে এমপিরা, অর্থাৎ পার্লামেন্টের এমপি, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্যের ক্ষেত্রে যে বিধানসভা তার এমএলএ, এমপিরা এবং এমএলএরা প্রেসিডেন্টের ইলেকশনের জন্য অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন। ক্লিয়ার? শুধু দুটো ক্যাচ আছে। ক্যাচ কি? ক্যাচ ওয়ান হচ্ছে যে রিপিটেডলি মনে রাখবে যে ইলেক্টেড মেম্বার্সরা ভোট দেবেন, নমিনেটেড নয়। এমপি বা এমএলএ সকলে ইলেক্টেডই হন এরকম নয়, অনেকে নমিনেটেডও হন, অর্থাৎ নমিনেটেড পার্সনরা কিন্তু ভোট দেবেন না। প্রশ্ন, কেন ভোট দেবেন না? এখন কেন ভোট দেবেন না জন্য একটা সহজ কনসেপ্ট আছে। একটা ইমপারফেক্ট এক্সাম্পল দিই। টেকনিক্যালি এক্সাম্পলটা কখনোই ঠিক না, কিন্তু বোঝবার জন্য ভেতর থেকে তোমাকে এক্সাম্পলটা দিই। ধরা যাক কোনো একটা বড়ো সংসার চলছে, সেখানটায় 5-7 জন মিলে ওপরের ডিসিশান নেয়, তাদের মধ্যে 2-4 জন হেড আছে, বড় বড়, যেমন বড় বড় মাথা যাদেরকে আমরা বলি, আর একটা বড় বডি আছে, তারা নানা রকম কাজ করে। আবার একদম নিচের দিকের কিছু লোকজন আছে যাদেরকে হায়ার করা হয়, ভাড়া করা হয়, ঠিক আছে, যে কাজ ছোটো ছোটো কাজ করার জন্য, জল বইবে, গাড়ি চালাবে, এরকম এটসেট্রা। ওকে, এখন এই যে নিচের যে ছোট ছোট লোকগুলোকে হায়ার করা হয়, ভাড়া করা হয় কাজের জন্য, কিছুদিন অন্তর অন্তর তাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়। এই ভাড়া করার কাজটা সিদ্ধান্ত কারা নেয়? ওপরে ওই যে বড় বড় মাথারা। এখন কোনো একটা মাথা যদি যাকে ভাড়া করে আনার সিদ্ধান্ত নিয়ে কোনো একজন লোককে বা কোনো একজন কাজের মানুষকে ভাড়া করে এনেছে, আর দুদিন পরে ওই টোটাল যে সংসারের লোকগুলো তারা কি করে? মাথাগুলোকে নির্বাচন করে, যে 5 বছর পরে এ মাথা হবে না, এ মাথা হবে, ও মাথা হবে না, সে মাথা হবে। এখন সেই মাথা নির্বাচনের সময়, প্রধান নির্বাচনের সময়, প্রধান কোনো একদিন প্রধান বা আগের প্রধান কাউকে ভাড়া করে এনেছিল, সে নিশ্চয়ই সেই নির্বাচনে অংশ নিতে পারে না। মানে কোনো একটা ভাড়াটা লোক বলতে পারে না যে ও মাথা হবে, সংসারের নিজস্ব লোকেরা বলবে যে ও মাথা হবে। বুঝতে পেরেছি? কোনো দিন কখনোই সেই জন্যে ইলেক্টেড মেম্বাররা প্রেসিডেন্টকে, নমিনেটেড মেম্বাররা প্রেসিডেন্টকে ইলেক্ট করতে পারে না। খুব খারাপ একটা এক্সাম্পল দিলাম। রাজ্যসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে একটা নমিনেটেড পার্সন খুবই রেসপেক্টেড হয়ে থাকেন এবং রাদার কোয়ালিফিকেশানের দিক থেকে অনেক বেশি তিনি দৃষ্টান্তমূলক হয়ে থাকেন সাধারণ জনপ্রতিনিধিদের নিরিখে, গুণমানের বিচারে। সেজন্যই তাকে নমিনেট করা হয়। সুতরাং উদাহরণটা তুলনা কোনোভাবেই নেবে না বা করবে না, জাস্ট বোঝবার জন্য তোমাকে বললাম যে কেন নমিনেটেড পার্সনরা প্রেসিডেন্টকে ইলেক্ট করতে পারে না, তার কারণ প্রেসিডেন্ট নিজে নমিনেট করেন। ক্লিয়ার? এখন আরেকটা কি মাথায় রাখবে? আরেকটা মাথায় রাখতে হবে এইটা, যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড পার্সনরা নমিনেট করে থাকবে, প্রেসিডেন্টকে ভোট দিয়ে থাকবেন, ইলেক্ট করে থাকবেন। এখন স্টেটে যেগুলো আইনসভা রয়েছে বা বিধানসভা আমরা যেগুলোকে বলি, সেগুলো তো থাকবেই। এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে ন্যাচারালি, যেহেতু ইউনিয়ন টেরিটরি প্রেসিডেন্টের আন্ডারে ডাইরেক্ট রুলড হয়, তাই ইউনিয়ন টেরিটরির কোনো কিন্তু রোল নেই প্রেসিডেন্টকে ইলেক্ট করার বা প্রেসিডেন্টকে ভোট দেওয়ার ক্ষেত্রে, এক্সেপ্ট পন্ডিচেরি অ্যান্ড দিল্লি। দিল্লি এবং পন্ডিচেরি, যেহেতু এই দুটোতে বিধানসভা রয়েছে বা এই দুটোতে আইনসভা রয়েছে, তাই এখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা বা এমএলএরা কিন্তু প্রেসিডেন্টকে ভোট দিতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট কারা ভোট দেবেন প্রেসিডেন্টের জন্য। ক্লিয়ার? চলো আমরা কি পড়ব? কতগুলো ভোট দেবেন?
একজন এমএলএ বা একজন এমপি কটা ভোট দেবে এবং কিভাবে সে কতগুলো ভোট দেবে হিসেব হবে। খুব সহজ, বইয়েতে তোমাদের লেখাই আছে অলরেডি। কি লেখা আছে? যে 1 এমএলএ ভোটার বা 1 এমএলএ ভোট কত বলো? কি লেখা আছে? যে টোটাল পপুলেশন অফ দ্যাট স্টেট বাই টোটাল এমএলএ ইন্টু 1000 লেখা আছে। এটা তো বইতে এটা লেখা আছে। অর্থাৎ একজন এমএলএ, আই রিপিট, একজন এমএলএ কতগুলো ভোট দেবে কোনো একটা রাজ্যের পরিপ্রেক্ষিতে, সেটা কীরকম সূত্র দ্বারা লিপিবদ্ধ রয়েছে যে সেই রাজ্যের টোটাল পপুলেশান কত, সেটাকে আমি সেই রাজ্যের টোটাল যত এমএলএ আছে, ঠিক আছে, সেটা দিয়ে ভাগ করব এবং তারপর 1000 দিয়ে ভাগ করব। যেটা হবে সেটা হবে কি, একজন এমএলএ কতটা ভোট দেবে। ওকে, চলো এক্সাম্পল। যতক্ষণ না তুমি না একটা এক্সাম্পল তৈরি করবে, মনে মনে একটা ভিজুয়ালাইজেশন করবে, আমি বারবার বলি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, ততক্ষণ তুমি বুঝতে পারবে না। ধরো যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানো 2000 বোধহয় 11-11 সেন্স আছে, আমি একটু দেখি তোমাদের এইটা। পশ্চিমবঙ্গের টোটাল জনবসতি 9,12,76,115। ওকে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনবসতি 91276115। এটা কোনো একটা সেন্সাস, খুব ইম্পর্টেন্ট নয় যে এটা এক্স্যাক্টলি ফিগার নিয়ে তোমাকে হিসেব করতে হবে, বুঝতে হবে, আমি তোমাকে বোঝার জন্য বলছি। এবং পশ্চিমবঙ্গের এমএলএ সংখ্যা 294। ক্লিয়ার? এখন এইটা কি করব, আরও 1000 দিয়ে ভাগ করব। এবং বিষয়টা হচ্ছে এইটাকে ভাগ করা খুব ডিফিকাল্ট, খুব জটিল। আমরা সহজ করে কী করে বুঝবো, ধরে নিচ্ছে, আমি বলছি ধরে নিচ্ছে, এক্স্যাক্টলি বুঝতে হবে না, জিনিসটা বোঝো। এক্স্যাক্ট সংখ্যা নিয়ে অতটা আমাদের মাথা না গলালেও চলবে, আমরা ওর হিসাবের মধ্যে ঢুকবো না, আমরা জিনিসটা বোঝানোর মতন করে বুঝতে পারলেই হবে। তো এটা না আমরা ধরে নিচ্ছে 1 2 3 4 5 6 7 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আমরা ধরে নিচ্ছি হিসেবের সুবিধার জন্য এটা 9 কোটি, লোক সংখ্যা 9 কোটি। 294টা ধরে নিচ্ছে 300,000। আমি একটু চেঞ্জ করলাম সংখ্যাগুলো, সো দ্যাট আমি হিসেবটা সহজভাবে করতে পারি, মুখে মুখে হিসেবটা আমাদের হয়ে যায়। খাতায় কলমে ক্যালকুলেটর নিয়ে তুমি হিসেব করতেই পারো এক্স্যাক্টলি ফিগার, বাট খুব বেশি অন্তর হবে না, তোমার বোঝার জন্য এই হিসেবটা যথেষ্ট। কাটাকাটি করি আমি, এই 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কেটে যাবে, 2টো শূন্য দিয়ে 2টো শূন্য কেটে যাবে, 900/3 300। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা এমএলএ 300টা ভোট দিতে পারবেন প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে। আই রিপিট, 1 MLA in case of West Bengal can cast 300 votes in Indian presidential election or to elect Indian president. Clear? Now, যদি 300টা ভোট একটা এমএলএ দেয়, পশ্চিমবঙ্গের মোট এমএলএ কত ছিল ধরে নিয়েছিলাম, কত 300, অ্যাকচুয়ালি 294 ধরে নিয়েছিলাম, কত 300। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট ভোট বাই এমএলএস, তো পশ্চিমবঙ্গের টোটাল এমএলএরা মোট কতগুলো ভোট দেবে, 9-এর পরে 4টে শূন্য, 90,000 ভোট দেবে। ক্লিয়ার? এখন এখানে ব্যাপার হচ্ছে দুটো জিনিস আমরা বুঝতে পারছি এখানে, যে এই যে ভোট দেওয়ার ক্ষমতা বা কতগুলো ভোট একজন এমএলএ বা কতগুলো ভোট সেই রাজ্যের এমএলএরা দিতে পারবে, সেটা মেনলি ডিপেন্ড করছে সেই জায়গার, সেই রাজ্যের জনবসতির ওপরে। অর্থাৎ প্রথম প্রতিপাদ্য বা প্রথম সূত্র এই যে একজন এমএলএ বা কোনো একটা জায়গার রাজ্যসভার বা কোনো একটা রাজ্যের বিধানসভার এমএলএ কতগুলো ভোট দেবে সেটা ডিপেন্ড করছে সেই রাজ্যের জনসংখ্যার উপরে। এবং 2 নম্বর অনুসিদ্ধান্ত যেটা অবভিয়াসলি
যেহেতু প্রতিটা রাজ্যের ক্ষেত্রে জনসংখ্যা আলাদা, তাই প্রতিটা রাজ্যের ক্ষেত্রে এমএলএদের ভোটিং পাওয়ারটা আলাদা হবে। অর্থাৎ প্রতিটা রাজ্যের এমএলএরা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ভোট সকলের জন্য সমান হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি 300 হয়ে থাকে কোনো একটা ছোটো রাজ্যের ক্ষেত্রে, যদিও সেখানে এমএলএ সংখ্যাও কম, সেটা আরও কম পেতে পারে। বড় রাজ্যের ক্ষেত্রে বা ঘন জনবসতিপূর্ণ রাজ্যের ক্ষেত্রে সেটা বাড়তে পারে। তো এটা ইউনিফর্ম নয়, আলাদা আলাদা রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা এমএলএর জন্যে টোটাল ভোটদানের সংখ্যা বা ভোট দেওয়ার ভোট নাম্বারটা ডিফারেন্ট হবে। ক্লিয়ার? এখন একটা ছোট্ট একটা ক্ল্যারিফিকেশান দিই যে একটা এমএলএ ধরা যাক 300টা ভোট দেবে। 300টা ভোট কীভাবে দেবে? 300টা ভোট কীরকমভাবে দেবে? ভোটের ক্ষেত্রে না, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে কী হয়, একটা লিস্ট থাকে। সেখানটায় যেমন আমরা ভোট দিয়ে থাকি এ পার্টি, বি পার্টি, সি পার্টি, ওরকম না। ওখানে শুধু পার্টি কোনো নাম থাকে না, শুধু পার্টির কোনো নাম উল্লেখ থাকে না, শুধু নাম থাকে। ধরা যাক রবি, যদু, মধু, শ্যামল, ঠিক আছে? তো ধরা যাক তুমি একজন এমএলএ, তোমার কাছে কতগুলো ভোট আছে? পশ্চিমবঙ্গের এমএলএ হিসেবে 300টা ভোট আছে। তুমি হয়তো একে দিলে 120টা, একে দিলে 70টা, একে দিলে 50টা, একে দিলে হয়তো 12টা, এরকমভাবে তুমি আরও বাকিদেরকে টোটাল ভোট দিলে। ক্লিয়ার? সুতরাং এই যে টোটাল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ভোটটা হলো, এটাকে কী বলা হয়? ভ্যালিড ভোট। এবং এই ভ্যালিড ভোট কখন আনভ্যালিড হয়ে যাবে? যখন তুমি সিরিয়ালি, ঠিক আছে, এই যে কাউকে মানে প্রেফারেন্স থাকে, তুমি একে 1 নাম্বার করবে, একে 2 নাম্বার করবে, একে 3 নাম্বার করবে, 4 নাম্বার করবে, এই প্রেফারেন্স তৈরি করবে। কাউকে 1 নাম্বার প্রেফারেন্স না দিলে তোমার ভোটটা নষ্ট হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 90,000 ভোট হয়। এই বুঝতে গিয়ে আমরা একটা তোমাদেরকে সংখ্যা দিই বা একটা সূত্র দিই, সেটা হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সমস্ত এমএলএদের যদি হিসেব করা হয়, তাহলে টোটাল 549,495 এত পরিমাণ ভোট ভারতবর্ষের ক্ষেত্রে টোটাল এমএলএদের জন্য থাকে, বা এমএলএরা ভারতবর্ষের যত এমএলএ আছে ইনক্লুডিং 2 পার্টিকুলার ইউনিয়ন টেরিটরি, তারা সকলে মিলে এত সংখ্যক ভোট দেয়। একটা এক্সাম্পল দিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি পুরো পশ্চিমবঙ্গ মিলিয়ে 90,000 হয়, টোটাল ভারতবর্ষের ক্ষেত্রে টোটাল ভোট ফর এমএলএ ফর দ্য টোটাল হোল ইন্ডিয়ান কান্ট্রি হচ্ছে এত, 5,49,495। আমরা এর পরের হিসেব এইটা নিয়ে করব। নাও এখন একজন এমপি কতগুলো ভোট দেবে? আমরা হিসেব করলাম কি এমএলএ কতগুলো ভোট দেবে। এবার কি পড়বো? এমপি কতগুলো ভোট দেবে। খুব সহজ, একজন এমপি কটা ভোট দেবে? সূত্র হচ্ছে টোটাল এমএলএ ভোট বাই টোটাল এমপি। সহজ এটা। এখন টোটাল এমএলএ ভোট আমরা একটু আগে কত পেয়েছি? 549,495। এটা গুগল করলেই, তুমি সার্চ করলেই পেয়ে যাবে এই সংখ্যাটা, ঠিক আছে? হলো এটা বাই টোটাল এমপি কত? 776। কীভাবে 776? 543 লোকসভা, 233 রাজ্যসভার এক্স্যাক্ট ফিগার কিন্তু এটা, এটার মধ্যে কোনো ধরে নেওয়ার হিসেব নেই। টোটাল 776 ভাগ করলে কত হয়? 708। অর্থাৎ একটা এমপি কত ভোট দেবে? 708টা ভোট দেবে। কিসের জন্য? প্রেসিডেন্টকে নির্বাচন করার জন্য। টোটাল এমপিদের ভোট তাহলে কত? টোটাল এমপি 776, এক একজন ভোট দেবে 708। টোটাল হচ্ছে তার কত? দাঁড়াও, হিসেবটা করাই রয়েছে আমার এখানটায়, 459,408। হিসেব এবার দেখে নিও তোমরা, ঠিক আছে? হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে লেখার সময় আমার। 459,408 10,98,882। অর্থাৎ আমরা কি পেলাম? টোটাল এমপি ভোট এইটা 459,408। টোটাল এমএলএ ভোট এইটা, এমএলএ ভোট, আর এটা এমপি ভোট। কিসের জন্য? প্রেসিডেন্টের জন্য। টোটাল ভোট কত এমপি এমএলএ মিলিয়ে? 10,98,882। এতগুলো ভোট দেয়া হয়েছে বা দেয়া হবে, কোয়ালিফাইড হয়েছে, যেগুলো নির্বাচন করবে প্রেসিডেন্টকে। ক্লিয়ার? এতক্ষণ আমরা তাহলে কি পড়লাম? কারা ভোট দেবে, কতগুলো করে ভোট দেবে, মোট এই যে টোটাল ভোট ভ্যালু, মোট কতগুলো ভোট আমরা প্রেসিডেন্টের জন্য আমাদের দেশে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা।
আমরা এরপরে এইটাকে নিয়ে হিসেব করব যে এত ভোট আছে, এরপর আমরা প্রেসিডেন্টকে নির্বাচন করব কি করে? থ্রু এসটিভি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট পাস দ্য পোস্ট অ্যান্ড এসটিভি, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এসটিভি? এসটিভি হওয়ার সুবিধে কী, এসটিভি হওয়ার প্রয়োজনীয়তা বা এসটিভির বিশেষত্ব কোথায়? ক্লিয়ার? চল, এখন টোটাল ভোট অর্থাৎ এই যে একটা বিগ আমরা হিসেব পেলাম, 10 লক্ষ নাগত, আরও বেশি পাচ্ছি তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, হ্যাঁ 10,98,882, এতগুলো ভোট নিয়ে আমরা একটা হিসেব করতে গিয়ে সমস্যায় পড়তে পারি বলে একটা ছোট মডেল হিসেব করি আমরা। এইটাকে ধরে নিচ্ছি 1500। আই রিপিট, খুব সংখ্যাটা খুব বড়, এটা নিয়ে এই ছোট বোর্ডে ক্যালকুলেশন করতে যাওয়া, করে দেখানোটা একটু ডিফিকাল্ট বলে আমি তোমাদের হিসেবের সুবিধার জন্যে, বোঝাবার সুবিধার জন্যে এটাকে একটু ছোট করে 1500 হচ্ছে। 10,98,000 কথা হচ্ছে 1500। কিসের জন্য? আর কিছুই না, হিসেবের সুবিধার জন্য। তোমরা এই বড় সংখ্যাটা নিয়ে নিজেদের খাতায় কলমে বসে করতে পারো, কোনো অসুবিধে নেই। যত খুশি, যেভাবে খুশি তোমরা হিসেব করো, ক্যালকুলেট করো, যা ইচ্ছা করো, কিন্তু জিনিসটা বুঝে নেওয়ার জন্য 1500 সংখ্যা যথেষ্ট। অর্থাৎ আমরা ধরে নেব যে এই যে 10,98,000 টোটাল ভোট হয়েছে, আমরা ধরে নেব সারা দেশে টোটাল এমপি এমএলএ মিলিয়ে কতগুলো ভোট প্রেসিডেন্টকে দেবে? 1500 ভোট প্রেসিডেন্টকে দেবে। আর একটা লিস্ট তৈরি হয়েছে প্রেসিডেন্টের ইলেকশনের জন্য, যারা নমিনেটেড হয়েছে, অর্থাৎ প্রতিযোগী, প্রত্যেকেই প্রেসিডেন্ট হতে চাইছে দেশের, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 4 জন লোক আছে বা মানুষ দাঁড়িয়েছেন, লোক মহিলা মিলিয়ে ABCD। ওকে, আমরা এবারে স্টেপ বাই স্টেপ বুঝবো যে ABCDর সাথে এই 1500 কীভাবে হিসেব হবে, কীভাবে ABCD থেকে একজন ইলেক্টেড হবেন প্রেসিডেন্টের জন্য। এখন যে টোটাল 1500 ভোট আমরা পেয়েছি সারা দেশের এমএলএ এমপিদের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এইটা 1500 ভোট পেয়েছি, সেই 1500 ভোটটা প্রত্যেকে কীরকমভাবে ভাগ করেছে, কীরকম হয় সেটা হচ্ছে যে মানে এরকম হয় যে প্রত্যেকে তার ভোটটা, প্রত্যেকে তো অনেক, তুমি তোমার একটাই ভোট একজনকে দিচ্ছ, যেটা আমরা কি করে থাকি, আমরা সাধারণত যখন পঞ্চায়েত বা লোকসভার ভোট দিয়ে থাকি বা রাজ্যের ভোট দিয়ে থাকি, যে একটাই ভোট আছে একজনকে দেবো, এরকম না। তোমার কাছে 50টা ভোট আছে, তোমার কাছে 200টা ভোট আছে, 700টা ভোট আছে, আমরা হিসেব করলাম এরকম। একজনের কাছে 300টা ভোট আছে, তাহলে সে একে কিছু, ওকে কিছু, তাকে কিছু দেবে। এইভাবে সে তার সবচেয়ে পছন্দের লোককে বেশি দেবে, তারপরের পছন্দের লোককে আর একটু কম দেবে, তার পছন্দের লোককে আর একটু কম দেবে, টোটাল ভোটটা সে টোটাল লিস্টে ডিস্ট্রিবিউট করবে। দিস ইজ দ্য আইডিয়া। ওকে, এখন ধরা যাক যে 525 জন একে সবচেয়ে বেশি ভোট, মানে একে পছন্দ করেছে, মানে তাদের প্রথম পছন্দ এ, প্রথম পছন্দের লোক বা প্রেসিডেন্ট হিসেবে একে 525 জন ভোট দিয়েছে। বি প্রথম পছন্দ হিসেবে ভোট পেয়েছে 480 জনের। সি প্রথম পছন্দের ভোট, প্রথম ভালো করে শোনো, সি প্রথম পছন্দ হিসেবে 270 জনের কাছ থেকে ভোট পেয়েছে, প্রথম পছন্দ। এরকম নয় যে 270 জনের ভোট দিয়েছে সিকে আর বাকি যে 1500 ভোট তারা কিন্তু এদেরকে ভোট দিয়েছে বি সি ডিকে, কিন্তু প্রথম পছন্দ হিসেবে না, দ্বিতীয় পছন্দ হিসেবে, তৃতীয় পছন্দ হিসেবে। ক্লিয়ার? এবং ডি প্রথম পছন্দ হিসেবে ভোট পেয়েছে 225 জনের কাছ থেকে, প্রথম পছন্দ, ফার্স্ট প্রেফারেন্স। ওকে, শুনলেই মনের মধ্যে কেমন একটা হয় না? টোটাল ভোট কত হচ্ছে? 1500। এখন কে জিতবে এদের মধ্যে, কে প্রেসিডেন্ট হবে? আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, যে সিস্টেমে আমরা ভোটের সাথে পরিচিত, সেই সিস্টেম যদি ফলো করতাম তাহলে কী হতো, যে সবচেয়ে বেশি পেয়েছে সে জিতে গেল, অর্থাৎ সে প্রেসিডেন্ট হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু না, এখানে প্রেসিডেন্ট তৈরি হওয়ার একটা হিসেব আছে, বলছে টোটাল যত ভোট আছে, টোটাল যত ভ্যালিড ভোট আছে তার 2 ভাগের চেয়ে 1 বেশি। সাধারণত ধরা যাক 10টা ভোট আছে, টোটাল 10টা ভোট আছে, কে জিতবে? 10/2 + 1, 6 যে পাবে, যেটাকে সহজ ভাষায় সিম্পল মেজরিটি বলে, যে সিম্পল মেজরিটি গেইন করবে সে জিতবে বা সে ইলেক্টেড হবে। 11টা ভোট আছে, ঠিক আছে, সেক্ষেত্রে সেম 11/2 করো + 1 করো, যে জিতবে। হ্যাঁ, তো এটা খুব সহজ একটা হিসেব, যে টোটাল ভোট ওটাকেই লেখা দেখবে, নিচে 1 + 1,
হ্যাঁ 1+1+1 এরকম একটা, অর্থাৎ হিসেবটা কীরকম বইয়েতে কীরকম আছে, টোটাল ভ্যালিড ভোট +1+1+1 এরকম একটা জটিল হিসেব দেওয়া আছে, যেটা খুব কনফিউজিং, কিন্তু এটা একদম কিছু না, দুভাগের চেয়ে এক বেশি, অর্থাৎ 10টা ভোট থাকলে 20টা ভোট থাকলে যে 2 দিয়ে ভাগ করো 20 + 1 যে 11 পাবে সে ইলেক্টেড হবে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এর মধ্যে কিছু মাথা ঘামানোর কিছু নেই। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা 1500 ভোটের ক্ষেত্রে হিসেব করি, তাহলে 1500 ভোটের ক্ষেত্রে কতগুলো ভোট পেতে হবে যার ফলে ইলেকশন প্রেসিডেন্ট ডিক্লেয়ার হবে, এটা কত হচ্ছে 750 + 1 751, অর্থাৎ পেতে হবে 751টা ভোট। কিসের জন্যে? প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হওয়ার জন্য। কেউ কি পেয়েছে এখানে? কেউ পায়নি, কেউ পেল না। সবচেয়ে বেশি যে পেয়েছে 525, 751 পেতে হতো। সুতরাং কি করব? সুতরাং আমরা এরপরে ফার্স্ট পাস্ট দ্য পোস্টের সিস্টেম থেকে বেরিয়ে চলে যাব সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। ওকে, এসটিভি সিস্টেমে আমরা এর পরের স্টেপে গিয়ে দেখব ঠিক আছে, ফার্স্ট প্রেফারেন্সে যারা পেয়েছে তারা তো কেউ এইটাকে অ্যাচিভ করতে পারলো না, দেখা যাক সেকেন্ড প্রেফারেন্সের কি খবর। ওকে, চলো সেটা আমরা একটু দেখি। আমরা ভোটগুলো এবারে দেখবো। সেকেন্ড প্রেফারেন্স ভোট দেখবার জন্যে আমরা কি করব, আমরা যখনই দেখবো যে ABCDর মধ্যে কেউ এইটা অ্যাচিভ করতে পারলো না, তাহলে আমরা ডিতে যে ভোটগুলো আছে ডিকে, অর্থাৎ ডি এই পার্সনটাকে, এই ক্যান্ডিডেটটাকে এলিমিনেট করে দেবো, বাদ দিয়ে দেবো। তুমি এবারে যে কম্পিটিশান সেটা থেকে বাদ চলে গেলে। এখন ডিকে 225 জন লোক ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিল। 225 জন ভোটার ডিকে প্রথম পছন্দের মানুষ হিসেবে নির্বাচিত করেছিল। সেই 225 জন ভোটার যারা ডিকে প্রথম পছন্দের মানুষ হিসেবে নির্বাচিত করেছিল, তারা দ্বিতীয় পছন্দের মানুষ হিসেবে কাদেরকে নির্বাচিত করেছিল, আমরা এবার সেটা দেখব। ওকে, তাতে দেখা যাচ্ছে যে এই যে 225 জন লোক যারা প্রথম পছন্দ হিসেবে ডিকে নির্বাচিত করেছিল, অর্থাৎ প্রথম পছন্দের ক্ষেত্রে তারা কিন্তু ABC কাউকে নির্বাচিত করেনি, তাই 000 ডিকে করেছিল 225 জন। বাট সেকেন্ড প্রেফারেন্সে এই 225 জন লোক এদেরকে এইরকমভাবে ভোট দিয়েছিল। ধরা যাক একে দিয়েছিল 30টা, বিকে দিয়েছিল 105টা, সিকে দিয়েছিল 90টা, ডিকে 0, কেননা সেকেন্ড প্রেফারেন্স তাদের কেউ ছিল না। 225 জন প্রথমেই ডিকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিল, অর্থাৎ ডিকে এরা কেউ সেকেন্ড প্রেফারেন্স দেয়নি, এরা এদেরকে এইরকমভাবে সেকেন্ড প্রেফারেন্স হিসেবে ভোট দিয়েছিল। তাহলে আমরা কি করব, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের সিস্টেম অনুযায়ী এই ডির ভোটটাকে আমরা বাদ দিয়ে দেবো, বা ডিকে আমরা ডির ক্যান্ডিডেচারকে ক্যান্সেল করব, এবং ডির ভোটটা, ডির সেকেন্ড প্রেফারেন্সের ভোটটা এই লিস্টের বাকিদেরকে বিভক্ত করে দেবো, বাকিদেরকে ভাগ করে দেবো, বাকিদের জন্যে অ্যাড করে দেবো। কি হিসেবে? সেকেন্ড প্রেফারেন্সের ভোট হিসেবে। অর্থাৎ এই 225 জন লোক যারা এ কে সেকেন্ড প্রেফারেন্স হিসেবে দেখেছিল, 225 জনের মধ্যে 30 জন, সেই 30টা ভোট এ পাবে, বি পাবে 105টা ভোট, অর্থাৎ ডির ভোটটা ভাগ হয়ে যাচ্ছে ABCর মধ্যে, ডি বেরিয়ে যাচ্ছে, ডির সেকেন্ড প্রেফারেন্সের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে ABCর মধ্যে। সি পাচ্ছে কত? 90। তাহলে ভাগ করো, ভাগ করার পরে ভাগ করে দিলাম, সেকেন্ড প্রেফারেন্স যোগ করব, যোগ করে এটা কত হচ্ছে দেখো, 555, এটা 5 8 585, এটা হচ্ছে 0 9 7 16 6 থেকে 360। অর্থাৎ সেকেন্ড প্রেফারেন্সের ভোটগুলো আমরা ডির ক্ষেত্রে বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, করে দিয়ে রেজাল্ট দাঁড়ালো 585, 558, 558 কেন হবে, এটা 555 হবে না, 555, 585 অ্যান্ড 360। এবং দেখো হিসেব অনুযায়ী বি কিন্তু এবার এর চেয়ে এগিয়ে গেল, বি হয়ে গেল, আগের বারে পিছিয়ে ছিল, এবারে বি এর চেয়ে এগিয়ে গেল। স্টিল
কেউ কি এই সংখ্যাটা অ্যাচিভ করতে পারলো? পারলো না। যখনই পারলো না তখনই আবার নিচে যে রয়েছে তাকে এলিমিনেট করে দেওয়া হবে এবং তার থার্ড প্রেফারেন্স যে যারা ছিল তাদের ভোটগুলো এদেরকে থার্ড প্রেফারেন্সে যোগ করা হবে। অর্থাৎ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের বৈশিষ্ট্য হচ্ছে যে কারোর ভোট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। ফার্স্ট পাস্ট দ্য পোস্টের ক্ষেত্রে ধরা যাক 525 জনকে লোক পছন্দ করেছে বলে আমরা যেরকমভাবে যে ইলেকশনগুলোতে ভোট দিই এই নির্বাচিত হয়ে গেল, কিন্তু যে মানুষগুলো বিকে সিকে ডিকে ভোট দিয়েছিল তাদের সংখ্যা কিন্তু টোটাল অনেক, তাদের মানের তাদের মূল্যের তাদের পছন্দের কোনো দাম রইল না। বাট সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে কিন্তু কোনো ভোট নষ্ট হলো না, ওর পছন্দর লোকটা কিন্তু ভোটটা পেল, ভোটটাকে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, এটাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের বৈশিষ্ট্য যে ভোট নষ্ট হয় না। তো আমরা যেহেতু এখানটায় এই হিসেবের পরেও দেখলাম যে কেউ সেই থ্রেশহোল্ড লিমিটটা পেরোতে পারেনি, তাই আমরা কি করব, আমরা সবচেয়ে নিচের যে লিস্ট ক্যান্ডিডেট তাকে বাদ দেব এবং তার ভোটগুলো থার্ড প্রেফারেন্স হিসেবে যোগ করব। ওকে, চলো থার্ড প্রেফারেন্সের হিসেবে যোগ করতে গেলে আমরা থার্ড প্রেফারেন্সের ভোট কত, 0,0360। আমরা কি করব, আমরা ABC, ওকে, থার্ড প্রেফারেন্স অনুযায়ী আমরা দেখব যে থার্ড প্রেফারেন্সে এই যারা সিকে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে ভোট দিয়েছিল 270, সেকেন্ড প্রেফারেন্স হিসেবে ভোট দিয়েছিল 90, টোটাল 360টা ভোট হচ্ছে। সেই 360টা ভোট এবির মধ্যে এরকমভাবে ভাগ করা হয়েছে 170 আর 190 আর 0, 300 ভোট। থার্ড প্রেফারেন্সে 300 জন লোক একে 170 জন পছন্দ করেছিল থার্ড প্রেফারেন্স হিসেবে, বিকে 190 জন পছন্দ করেছিল। আমরা এবার কি করব, একে এবং বিকে এই 170 এবং 190 থার্ড প্রেফারেন্সের ভোটগুলো অ্যাড করে দেব। বিয়ে কত হচ্ছে, এটা হচ্ছে 5, 7 5 12, 2 হাত থেকে 1, 5 একে 6 একে 7, এটা হচ্ছে 5, 9 8 17 7, 5 একে 6 একে 7, 775। এবং আমরা বির ক্ষেত্রে 775 পেয়ে যাচ্ছি, 751 হচ্ছে বেশি, অর্থাৎ কে হয়ে যাচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বি হয়ে যাচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দিস ইজ দ্য ওয়ে, টেকনিক, বিউটি অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। যে কোনো একজন দেখা যাচ্ছে যে সরাসরি যদি কেউ থ্রেশহোল্ড লিমিট বা ওই ডবলের চেয়ে এক বেশির যে কায়দাটা ক্যালকুলেশনটা পেরিয়ে যেতে পারলো খুব ভালো, বা যদি কেউ না পারলো তখন কি হবে, যে সবচেয়ে নিচের যে মানুষটা ভোট পেয়েছে, সবচেয়ে কম যে মানুষটা, সবচেয়ে কম লিস্ট প্রেফার্ড ক্যান্ডিডেটের ভোটগুলো তাকে বাদ দিয়ে দেওয়া হবে, তার সেকেন্ড অপশানগুলো সেকেন্ড চয়েসগুলো নিয়ে ভাগ করে দেওয়া হবে বাকিদের মধ্যে। কেননা তাকে কেউ না কেউ প্রথমে পেয়েছে এমন চেয়েছে, কেউ না কেউ সেকেন্ড কন্টেন্ডার হিসেবে বা সেকেন্ড প্রেফার্ড পার্সন হিসেবে চেয়েছে, কেউ কেউ তাকে থার্ড প্রেফার্ড পার্সন হিসেবে চেয়েছে। সুতরাং তাকে যখন বাদ দেওয়া হচ্ছে তার পুরো ভোটগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে না, তাকে যারা পছন্দ করেছে সেই পছন্দের লোকগুলোকে, পছন্দের ভোটগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে বাকিদের মধ্যে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ওয়ে যেভাবে আমাদের টোটাল এতগুলো ভোট ক্যালকুলেট করা হয়, কাউন্ট করা হয় প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগলো জানিও, ক্লাসটা সকলকে শেয়ার করো। আমার মনে হয় যে তোমাদের খুব সাধারণভাবে জিনিসটা আমি বোঝাতে পেরেছি এবং প্রেসিডেন্টের ইলেকশন সম্বন্ধে বিষয়টা তোমাদের কাছে খুব জল এবং সরল হয়ে যাবে। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ওকে, চলো, বেস্ট অফ লাক।